নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একটি ভৌতিক কাহিনী, 7 নম্বর খাদান। তো বেশি কিছু না বলে চলো গল্পে যাওয়া যাক। হঠাৎই একটা খসখস শব্দ করে রাস্তার এক পাশে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। সুনন্দ তার পাশের ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হলো? ড্রাইভার বলল, মনে হয় পিছনের একটা টায়ার ফেঁসে গেছে। সে নেমে পড়ল গাড়ি থেকে। সুনন্দও নিচে নামল। হ্যাঁ, পিছনের বাঁ পাশের টায়ারটা চুপসে গিয়েছে। সেদিকে তাকিয়ে সুনন্দ বলল, টায়ারটা পুরনো নাকি? ড্রাইভার একটু আক্ষেপের সুরে বলল, না স্যার, একদম নতুন টায়ার। কলিয়ারির রাস্তা তো, ভারী ভারী ট্রাক চলে, লোহা লক্করের টুকরো পড়ে থাকে রাস্তায়, তাতেই মনে হয় ফেঁসে গিয়েছে। এ রাস্তায় এর আগেও একবার আমার এরকম হয়েছে। সুনন্দ প্রশ্ন করল, এখান থেকে ম্যাকেঞ্জি কলিয়ারি কত দূর? ড্রাইভার দূরে অন্ধকারের দিকে আঙুল তুলে বলল, ওদিকে, ওই যে ওখানে একটা টিলা দেখা যাচ্ছে, তার আরেকটু ওদিক থেকেই তো কলিয়ারি শুরু হয়েছে। ড্রাইভার যেদিকে দেখালো সুনন্দ তাকালো সেদিকে। আকাশে চাঁদ থাকলেও তার আলো কেমন যেন ম্লান। সেই আলোয় বেশ কিছু দূরে অস্পষ্ট কয়েকটা টিলা চোখে পড়ল সুনন্দর। গাড়ি যেখানে দাঁড়িয়ে পড়েছে সেখান থেকে জায়গাটা 1/2 মাইল মতো হবে, আর একটু এগোলেই পৌঁছে যাওয়া যেত সেখানে। সুনন্দ ঘড়ির দিকে তাকালো। রাত 9টা বাজতে চলেছে। কলিয়ারিতে গিয়ে কাজ সেরে কাল ভোরেই কলকাতায় ফিরতে হবে, তার কোম্পানির সেই রকমই নির্দেশ। ড্রাইভার গাড়ির ডিকি খুলে যন্ত্রপাতি নামাতে শুরু করলো চাকাটা পাল্টে ফেলার জন্য। সুনন্দ তাকে বলল, তোমার কত সময় লাগবে? ড্রাইভার বলল, বেশিক্ষণ নয়, ওই 1/2 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। চারপাশে গুমোট গরম, আকাশে মেঘ আছে, তার আড়ালে মাঝে মাঝে ঢেকে যাচ্ছে চাঁদ। এখানে এর আগে কোনোদিন আসেনি সুনন্দ। সে যে কোম্পানিতে চাকরি করে তাদের বেশ কয়েকটা কয়লা খনি আছে এ অঞ্চলে। কোম্পানি তাদের গাড়িতে সুনন্দকে পাঠিয়েছে ম্যাকেঞ্জি খনি থেকে একটা রিপোর্ট সংগ্রহ করে হেড অফিসে জমা দেওয়ার জন্য। কলিয়ারির ম্যানেজারের রিপোর্ট তৈরি করে রাখার কথা। সুনন্দ অফিসে তার ওপরওয়ালার মুখ থেকে যতটুকু শুনেছে তাতে সে জানতে পেরেছে যে কোম্পানি সম্ভবত বন্ধ করে দেবে তাদের খনি। হঠাৎই তার কানে এলো একটা গাড়ির ইঞ্জিনের শব্দ। শব্দটা শুনে সুনন্দ ভালো করে ঠাউর করবার পর বুঝতে পারল অন্ধকারের মধ্যে দিয়ে রাস্তার পাশের মাঠের ভিতর দিয়ে একটা গাড়ি যেন এগিয়ে আসছে তাদের দিকে। গাড়িটায় কোনো আলো নেই, শুধু তার শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। শব্দটা কানে গিয়েছে সুনন্দর ড্রাইভারেরও। সেও উঠে দাঁড়িয়ে তাকালো সেদিকে। তারপর বলল, মনে হচ্ছে একটা জিপ আসছে। গাড়ির ভিতর থেকে মুখ বাড়িয়ে এক ভদ্রলোক প্রশ্ন করলেন, আপনারা কি ম্যাকেঞ্জি খনিতে যাওয়ার জন্য কলকাতা থেকে আসছেন? তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেল সুনন্দ। উত্তর দিল, হ্যাঁ, আপনি? গাড়ি থেকে নেমে পড়লেন ভদ্রলোক। তার পরনে সাদা জামা প্যান্ট। ভদ্রলোকের বয়স বছর 50 হবে। ভদ্রলোক সুনন্দকে নমস্কার করে বললেন, আমি ম্যাকেঞ্জি কলিয়ারির ম্যানেজার। কোম্পানির হেড অফিস থেকে খবর পেয়েছি যে আপনি আসছেন। দেরি হচ্ছে দেখে আপনাকে খুঁজতে বেরিয়েছি। সুনন্দ ভদ্রলোকের কথা শুনে প্রতি নমস্কার জানিয়ে বলল, আমি আগেই পৌঁছে যেতাম,
আসলে দুর্গাপুরের কাছে একটা জামে আটকে থাকতে হয়েছে অনেকক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক। তারপর এ পর্যন্ত এসে আবার গাড়িটা পাংচার হয়ে গেল। ভদ্রলোক বললেন, এত দূর আসতে রাস্তায় নিশ্চয়ই আপনার খুব ধকল গিয়েছে। এদিকে রাস্তাঘাট তো বেশ ভাঙাচোরা। কথাটা ভুল বলেননি ভদ্রলোক। শেষ মাইল 20 পথ আসতে আসতে সুনন্দর মনে হচ্ছিল ঝাঁকুনিতে তার হাড় পাঁচড় যেন আলগা হয়ে যাচ্ছে। ভদ্রলোকের কথার জবাবে সুনন্দ বলল, হ্যাঁ, একটু ধকল তো গেল। ভদ্রলোক বললেন, আপনি বরং সামনের রাস্তাটুকু আমার জিপে চলুন। বেশিক্ষণের পথ নয়, মাত্র মিনিট 15 লাগবে। তার কথা শুনে সুনন্দ তাকালো তার ড্রাইভারের দিকে। ড্রাইভার বলল, আপনি ওর সঙ্গে চলে যান, আমি পৌঁছে যাব ওখানে। সুনন্দ ড্রাইভারকে বলল, তুমি এই অন্ধকার রাস্তার মধ্যে গাড়ি নিয়ে একলা থাকবে নাকি? তার চেয়ে বরং গাড়িটা ছাড়িয়ে নাও, তারপর তো একসঙ্গেই যাওয়া যাবে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ভদ্রলোক বললেন, ওর জন্য আপনার চিন্তা নেই, আমি একজন লোক এখানে রেখে যাচ্ছি। এই বলে তিনি মংলু বলে একটা হাঁক দিতেই জিপের পিছন দিক থেকে নেমে এলো একজন। লোকটি মনে হলো সাঁওতাল শ্রমিক গোছের। তার শরীরের কালো রং যেন মিশে গিয়েছে অন্ধকারের সঙ্গে। আপনি যান, এরকম অন্ধকার রাস্তায় একলা থাকার অভ্যাস আমার আছে। তাছাড়া ম্যানেজার সাহেব একজন লোক তো রেখেই যাচ্ছেন। এই অন্ধকার রাস্তার মধ্যে হঠাৎ এসে হাজির হলাম বলে আপনি হয়তো ভাবছেন আমি সত্যি ম্যানেজার কি না। আপনার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, ও আমাকে এর আগে দেখেছে। ড্রাইভার বলল, হ্যাঁ স্যার, উনিই ম্যানেজার সাহেব। আগে যখন এখানে কোম্পানিতে সাহেবদের নিয়ে এসেছিলাম তখন ওকে দেখেছি। সুনন্ত একটু লজ্জা পেল। সে ভদ্রলোকের দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন, আপনার গাড়িতেই যাওয়া যাক। ভদ্রলোক মংলু নামের লোকটিকে সেখান থেকে যাওয়ার নির্দেশ দিয়ে চেপে বসলেন জিপে। সুনন্দও তার নিজের গাড়ি থেকে ব্রিফকেসটা বের করে নিয়ে উঠে পড়ল জিপে। ভদ্রলোক চাবি ঘুরিয়ে গাড়ির ইঞ্জিন চালু করতেই গাড়িটা গোঁ গোঁ শব্দ করে উঠল। গাড়ির মুখটা প্রথমে ঘুরে গেল, তারপর রাস্তা ধরে চলতে লাগলো। গাড়িতে হেডলাইট নেই। সুনন্দ তাই প্রশ্ন করল, লাইট ছাড়া আপনি গাড়ি চালাচ্ছেন কি করে? ভদ্রলোক বললেন, এই অঞ্চলের রাস্তাঘাট আমি হাতের তালুর মতো চিনি। অন্ধকারে তাই আমার কোনো অসুবিধে হয় না। সুনন্দ বলল, আপনি নিশ্চয়ই অনেক কালই এখানে আছেন। ভদ্রলোক বললেন, হ্যাঁ, অনেক দিন, তা প্রায় 30 বছর হবে। সুনন্দর হঠাৎ খেয়াল হলো ভদ্রলোকের নামটা এখনো পর্যন্ত জানা হয়নি। তাই বলল, আচ্ছা, আপনার নামটা তো জিজ্ঞাসাই করা হলো না, আপনার নামটা কি? ভদ্রলোক বললেন, আমার নাম নীলমাধব মজুমদার। যদিও এ নামে আমাকে এখানে কেউ খুঁজে পাবে না, সকলেই আমাকে এখানে ম্যানেজার বাবু বলেই ডাকে। এই পরিচয়ের আড়ালে আমার আসল নামটা হারিয়েই গিয়েছে। সুনন্দ কোনো কথা বলল না, বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। তার হঠাৎ চোখে পড়ল কিছুটা দূরে অন্ধকারে একটা রেখা যেন চিকচিক করছে। সুনন্দ প্রশ্ন করল, আচ্ছা, ওটা কি? গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নীলমাধব বাবু বললেন, ওটাই হলো দামোদর নদ। আমাদের খাদানের পাশ দিয়েই বয়ে চলেছে। খাদান কাকে বলে জানেন তো? খাদান কয়লা খনির গর্তকে বলে। সুনন্দ জানে সেটা। সে বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝি। টিলা থেকে নামতে শুরু করলো জিপ। নিচে নেমে কিছু দূর এগোবার পরই সুনন্দ বুঝতে পারল তারা কলিয়ারি অঞ্চলে ঢুকছে। মাঝে মাঝেই রাস্তার দুপাশে ডাঁই করে রাখা আছে কয়লা। চোখে পড়ল
বেশ কয়েকটা ওয়াগনও। কয়লার পাহাড়ের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে তারা ঢুকল একটা রাস্তায়। তার দুপাশে খাপড়ার নিচু ছাদওয়ালা সার সার বাড়িঘর, মনে হয় শ্রমিকদের বস্তি, কিন্তু কোথাও কোনো আলো জ্বলছে না, লোকজনও চোখে পড়ছে না। মিনিট 5 চলার পর আবার বাঁক নিল গাড়ি। তারপর কয়লার স্তূপের মধ্যে দিয়ে আরও কিছুটা এগিয়ে গেল জিপটা। নীলমাধববাবু বললেন, আমরা এসে গিয়েছি। গাড়ি থেমে ব্রিফকেসটা নিয়ে নেমে পড়ল সুনন্দ। সামনেই দাঁড়িয়ে আছে বিরাট একটা পুরনো আমলের বাড়ি। বাড়িটা দেখে সুনন্দর ধারণা হলো ভালো করে পরিচর্যা করা হয় না। বেশ কিছু ঝোপ জঙ্গল জন্মে গিয়েছে বাড়ির চারপাশে। বাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগোতে এগোতে নীলমাধববাবু বললেন, সাহেবরা যখন প্রথম এখানে এসে খনি ব্যবসা চালু করে তখন এটাই ছিল খনির অফিস বাড়ি। এখন অবশ্য কয়েক বছর ধরে নতুন অফিস বাড়ি তৈরি হয়েছে 3 নম্বর খাদানের কাছে। সুনন্দ প্রশ্ন করল, তাহলে এ বাড়িটা? সদর দরজার তালাটা খুলতে খুলতে নীলমাধববাবু বললেন, আমি এ বাড়িতে থাকি। আপনি একলা থাকেন এখানে? আপনার ফ্যামিলি? ভদ্রলোক বললেন, সারা জীবন এই কয়লা খনির শ্রমিকদের সঙ্গে কাজ করতে করতেই সময় কেটে গেল। বিয়ে থার আমার করা হয়নি, তাই বলতে পারেন ঠিক ফ্যামিলি বলতে যা বোঝায় তা আমার নেই। খাদানে যে শ্রমিকরা কাজ করে বলতে পারেন ওরাই আমার ফ্যামিলি। বাড়ির ভিতরটা অন্ধকার। দরজা খোলার পর নীলমাধববাবুর পিছন পিছন সুনন্দ একটা ঘর পেরিয়ে ঢুকল আর একটা ঘরের মধ্যে। ঘরে ঢোকার পর একটা লণ্ঠন জ্বালালেন। মৃদু আলো ছড়িয়ে পড়ল ঘরে। ঘরটা বেশ বড়। দেওয়ালের গায়ে দাঁড় করানো আছে সার সার লোহার আলমারি। ঘরটা বেশ বড়। দেওয়ালের গায়ে দাঁড় করানো আছে সার সার লোহার আলমারি, সেলফ। তার মধ্যে গাদা করে রাখা আছে পুরনো কাগজপত্র, ছেঁড়া ফাইল ইত্যাদি। ঘরের ঠিক মাঝখানে রাখা আছে একটা বড় টেবিল। তার এক পাশে একটা পুরনো গদি লাগানো চেয়ার, অন্য পাশে কয়েকটা হাতলওয়ালা কাঠের চেয়ার। টেবিলের উপর রাখা আছে কিছু ফাইলপত্র, পেপারওয়েট, কলমদানি ইত্যাদি। লণ্ঠনটা টেবিলে রেখে সুনন্দকে একটা চেয়ারে বসতে বলে। গদি দেওয়া চেয়ারটায় বসলেন নীলমাধববাবু। সুনন্দ ব্রিফকেসটা টেবিলের উপর রেখে একটা চেয়ারে নীলমাধববাবুর মুখোমুখি বসল। লণ্ঠনের আলোয় সুনন্দ দেখতে পেল নীলমাধববাবুর মুখটা। তার চেয়ে সেই মানুষটির বয়স কিছুটা বেশি হবে বলে মনে হলো সুনন্দর। তার মাথার চুল পাতলা হয়ে এসেছে, সাদা ছোপ লেগেছে গুঁফে। তবে তার মেদহীন শরীর দেখে মনে হয় ভদ্রলোক এখনো যথেষ্ট পরিশ্রম করেন। আরও একটা ব্যাপার লক্ষ্য করল সুনন্দ। ভদ্রলোকের চোখ মুখের ভাব কেমন যেন বিষণ্ণ। চেয়ারে বসার পর সুনন্দ কয়েক মুহূর্ত চুপ করে থেকে চলে গেল কাজের কথায়। নীলমাধববাবুকে বলল, যে রিপোর্টটা আমার হাতে আপনার দেওয়ার কথা সেটা তৈরি তো? কাল বিকেলের মধ্যে কিন্তু রিপোর্টটা আমায় হেড অফিসে জমা দিতে হবে। নীলমাধববাবু বললেন, হ্যাঁ, আমি তৈরি করে রেখেছি। টেবিলের একটা ড্রয়ার থেকে রেক্সিন মোড়া একটা কভার ফাইল বের করে এগিয়ে দিলেন সুনন্দর দিকে। কাগজগুলো অবশ্য কি তা দেখার কোনো দরকার নেই সুনন্দর। তার উপর শুধু নির্দেশ আছে ম্যানেজারের কাছ থেকে কাগজগুলো নিয়ে হেড অফিসে জমা দেওয়ার।
ব্যাস, ওই পর্যন্তই কাজ তার। তাই ফাইলটা আবার বন্ধ করে ফেলল সে। নিজের ব্রিফকেসে ফাইলটা রেখে দেওয়ার পর সুনন্দ তাকালো নীলমাধব বাবুর দিকে। সুনন্দর আসল কাজ চট করে শেষ হয়ে গেল। এখন রাতে তার মাথা গোঁজার ব্যবস্থা কোথায় হয়েছে জেনে নিতে হবে নীলমাধব বাবুর কাছে। নীলমাধব বাবু বললেন, আপনাকে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? সুনন্দ বলল, হ্যাঁ হ্যাঁ, বলুন না। নীলমাধব বাবু জিজ্ঞেস করলেন, কোম্পানি কি খাদানটা বন্ধ করে দেবে? তার প্রশ্নের কি উত্তর দেবে ঠিক বুঝতে পারল না সুনন্দ। এ ব্যাপারটা সেও শুনেছে, তবে তার সত্যতা কতটা তার সুনন্দর জানা নেই। সবটাই শোনা কথা, তাই বলল, কি জানি, সবই তো মালিকদের উপর। নীলমাধববাবু বিষণ্ণ হেসে বললেন, আমি কিন্তু বুঝতে পারছি খাদান বন্ধ হয়ে যাবে, সেজন্যই রিপোর্টটা চেয়ে পাঠিয়েছে ওরা। একটু থেমে নীলমাধববাবু প্রশ্ন করলেন, আচ্ছা বলতে পারেন, খাদান যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিকদের কি হবে? এখানকার মাটি তো কালো পাথর, দিনের বেলা বাতাস আগুন ছড়ায়, চাষবাসও হয় না। খাদানের পরিশ্রমিকের উপর নির্ভর করেই বেঁচে আছে মানুষগুলো, কি হবে ওদের? কথাগুলো অন্ধকার রাস্তায় দাঁড়িয়েও মনে এসেছিল সুনন্দর। সে বলল, আপনি ওদের কথা খুব ভাবেন, তাই না? নীলমাধববাবু বললেন, হ্যাঁ, ওরাই তো আমার সব কিছু, ওদের নিয়েই তো জীবনটা কাটিয়ে দিলাম। সুনন্দ চুপ করে রইল। এই প্রসঙ্গে আর কিছু আলোচনা করা উচিত কি না বুঝে উঠতে পারল না। আবার মুখ খুললেন নীলমাধববাবু। সুনন্দর দিকে তাকিয়ে বললেন, আপনি কি আমার একটা কাজ করে দেবেন? তার গলায় অনুরোধের স্পষ্ট সুর বুঝতে পারল সুনন্দ। জিজ্ঞেস করল, বলুন, সম্ভব হলে নিশ্চয়ই করব। নীলমাধববাবু বললেন, একটা কাগজ আপনাকে পৌঁছে দিতে হবে হেড অফিসে। একটা ক্ষতিপূরণের ব্যাপার আছে। খাদান বন্ধ হওয়ার আগে যদি কাগজটা হেড অফিসে পৌঁছানো যায় তাহলে কিছু গরিব মানুষ আর কটা দিন বাঁচতে পারবে। সুনন্দ বলল, ঠিক আছে, কাগজটা আপনার নাম করে হেড অফিসে জমা দিয়ে দেব। তার কথা শুনে ম্লান হাসি ফুটে উঠল নীলমাধববাবুর। তিনি বললেন, ধন্যবাদ, খুব উপকার করবেন আপনি, কিন্তু কাগজটা তো এখানে নেই, অন্য জায়গায় আছে। আচ্ছা, আপনি কোনোদিন খাদান দেখেছেন? সুনন্দ বলল, না, দেখিনি। নীলমাধববাবু বললেন, দেখবেন নাকি খাদান? আপনাকে যে কাগজটা দেব সেটা 7 নাম্বার খাদানের ভিতরে রাখা আছে। চলুন, আপনার খাদান দেখাও হবে আর একা একা বসে থাকতেও হবে না। সুনন্দ অবাক হয়ে বলল, রাতেও খাদানের কাজ হয় নাকি? নীলমাধববাবু বললেন, সব সময় না হলেও কোনো কোনো সময় হয়। এই মুহূর্তে 30 জন মতো শ্রমিক রয়েছে সেখানে। সে বলল, ঠিক আছে চলুন, কিন্তু আমার গাড়িটা তো এখনো এলো না। নীলমাধববাবু বললেন, চিন্তা করবেন না, গাড়ি ঠিক চলে আসবে। বাড়ির বাইরে বেরিয়ে সুনন্দ দেখতে পেল চাঁদ ঢেকে গিয়েছে মেঘের আড়ালে। চারদিকে অন্ধকার। আকাশের কোণে একবার বিদ্যুতের ঝিলিক চোখে পড়ল তার, হয়তো বৃষ্টি নামবে। অন্ধকারের মধ্যে মিনিট 5 চলার পর সুনন্দ যেখানে এসে হাজির হলো তার চারদিক ছোট বড় কয়লার পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একপাশে রাখা আছে 60 ট্রলি। ওতেই কয়লা নিচে থেকে রেল লাইনের মতো লাইনের উপর দিয়ে
ঠেলতে ঠেলতে উপরে আনা হয়। কাছেই একটা বড় ওয়াচ টাওয়ার অন্ধকারে ভূতের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। সামনের একটা জায়গা উঁচু জাল দিয়ে ঘেরা। টর্চ জ্বালালেন নীলমাধববাবু। জালে ঘেরা জায়গাটার ভিতরে ঢোকার জন্য একটা দরজা মতো আছে। সুনন্দ দেখল তার মাথার উপর লটকানো একটা টিনের সাইনবোর্ডে হিন্দিতে লেখা আছে 7 নম্বর খাদান, ম্যাকেঞ্জি কলিয়ারি। জালে ঘেরা জায়গাটায় ঢোকার পর নীলমাধববাবু বললেন, এ খাদানে লিফট নেই, পায়ে হেঁটে নামতে হবে, তবে আপনার কোনো ভয় নেই। সুনন্দ দেখতে পেল বিরাট একটা গহ্বর হাঁ করে আছে সেখানে। রেল লাইনের মতো ট্রলির লাইন এগিয়ে গিয়ে হারিয়ে গিয়েছে সেই অন্ধকার গহ্বরের মধ্যে। নীলমাধববাবু টর্চ জ্বালিয়ে ঢুকলেন গহ্বরের মধ্যে, পিছনে সুনন্দ। ঢালুপথ ক্রমশ নিচের দিকে নেমে গিয়েছে। নামতে নামতে নীলমাধববাবু জিজ্ঞেস করলেন, আপনার কি ভয় করছে? মনের ভিতর একটু ভয় ভয় করলেও সুনন্দ মুখে বলল, না না, ভয় কি আছে। আনুমানিক 4-5 তলা বাড়ির সমান নিচে নামার পর যেন আলোক রেখা চোখে পড়ল সুনন্দর। অস্পষ্ট শব্দ যেন কানে আসতে লাগলো। আর একটু নিচে নেমে সুনন্দ হাজির হলো একটা প্রায় সমতল জায়গায়। সে জায়গাটা ঠিক যেন নিচু ছাদওয়ালা বিরাট হল ঘরের মতো। সেখানে দেওয়ালের গায়ে হলদেটে আলো জ্বলছে। লম্বা ধরনের ঘরটার শেষ প্রান্ত থেকে ভেসে আসছে ঠক ঠক শব্দ। কালো কয়লার দেওয়ালে গাঁইতি চালাচ্ছে শ্রমিকরা। নীলমাধববাবুর সঙ্গে সুনন্দ এগিয়ে গিয়ে দাঁড়ালো। বেশ কয়েকজন শ্রমিক কাজ করছে সেখানে। ওখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা সুড়ঙ্গ চোখে পড়ল সুনন্দর। তার ভিতর থেকেও গাঁইতি চালানোর ঠক ঠক শব্দ ভেসে আসছে। ঠিক যেন যন্ত্রের মতো কাজ করে চলেছে লোকগুলো। খনির ভিতর জ্বলতে থাকা ঘোলাটে আলোয় মনে হচ্ছে তারা যেন ঠিক মানুষ নয়, কালো ছায়া মূর্তি। কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার পর নীলমাধববাবু বললেন, কত পরিশ্রম করে ওরা? সুনন্দ বলল, হ্যাঁ সত্যি অমানসিক পরিশ্রম। নীলমাধববাবু তারপর বললেন, আসুন কাজটা সেরে ফেলি। এই বলে তিনি এগিয়ে গেলেন ঘরের একটা কোণের দিকে। সেখানে একটা অতি সাধারণ কাঠের টেবিল আর 2টো চেয়ার রাখা আছে। একটা চেয়ার টেনে নিয়ে বসলেন তিনি। সুনন্দ বসল একটা চেয়ারে। টেবিলের উপর একটা বাতি আর একটা মোটা খাতা রাখা আছে। নীলমাধববাবু চেয়ারে বসে খাতাটা টেনে নিয়ে বললেন, এটা হলো হাজিরা খাতা। এখন যারা কাজ করছে তাদের নাম ঠিকানা লেখা আছে। এই বলে কাগজ কলম বের করে খাতা থেকে কয়েকটা নাম ঠিকানা টুকতে থাকলেন। সুনন্দ তাকিয়ে রইল তার দিকে। হঠাৎ পায়ের পাতায় কিসের স্পর্শ অনুভব করল সুনন্দ। নিচের দিকে তাকিয়ে সে দেখতে পেল হঠাৎই যেন ঘরের মেঝেটা ইঞ্চিখানেক জলে ডুবে গিয়েছে। একটু আগেই তো মেঝেটা শুকনো খটখটে ছিল, তাহলে জল এলো কোথা থেকে? পাটা একটু উঠিয়ে বসল সুনন্দ। এক মনে লিখে চলেছেন নীলমাধববাবু। কয়েক মুহূর্ত পরই সুনন্দর মনে হলো আবার যেন জল ছুঁয়ে যাচ্ছে তার পা। হ্যাঁ সত্যি, জল যেন কয়েক মুহূর্তের মধ্যেই আরও ইঞ্চিখানেক উপরে উঠে এসেছে। নীলমাধববাবুর কোনো ভাবান্তর নেই। সুনন্দ দেখতে পেল টেবিলের নিচে নীলমাধববাবুর গোড়ালি পর্যন্ত জলে ডুবে গিয়েছে। এবার সে বাধ্য হয়ে নীলমাধববাবুকে বলল,
এ কি, এত জল এসে গেল কিভাবে? আমার পা তো জলে ভিজে যাচ্ছে। নীলমাধববাবু লিখতে লিখতে বললেন, দামোদরের জল। সুনন্দ তাকিয়ে রইল নীলমাধববাবুর দিকে। কয়েক মুহূর্ত পর লেখা শেষ করে নীলমাধববাবু যখন উঠে দাঁড়ালেন, তখন জল আরও উপরে উঠে গিয়েছে। নীলমাধববাবু তার কাগজটা হাতে দিয়ে বললেন, ব্যাস, কাজ শেষ, চলুন ফেরা যাক। জল ভেঙে উপরে উঠছেন নীলমাধববাবু, তার পিছন পিছন সুনন্দ। পথের মুখটায় একবার পিছনের দিকে ফিরে তাকালো সুনন্দ। ঘরের যেদিকে লোকগুলো কাজ করছে সেদিকটা বেশ ঢালু। সুনন্দ দেখতে পেল তাদের হাঁটুর উপর পর্যন্ত ডুবে গিয়েছে জলে, তাদের ভ্রুক্ষেপ নেই। আগের মতোই গাইতি চালিয়ে যাচ্ছে তারা। প্রতি মুহূর্তেই জল যে বেড়ে চলেছে তা বুঝতে অসুবিধা হলো না সুনন্দর। নীলমাধববাবুর পিছনে উঠতে উঠতে সুনন্দ বলল, ঘরটা যে জলে ভরে গেল, লোকগুলো কি এখনো কাজ করবে? কোনো উত্তর দিলেন না নীলমাধববাবু, চুপচাপ উঠতে লাগলেন। কয়েক মুহূর্ত পর সুনন্দ জিজ্ঞেস করল, আপনাদের খাদানের জল বাইরে বের করার কোনো পাম্পের ব্যবস্থা নেই? একটা অদ্ভুত হাসি হেসে জবাব দিলেন নীলমাধববাবু, আছে আছে, কিন্তু গোটা দামোদরটাকে তো আর পাম্প দিয়ে শুষে নেওয়া যায় না। এরপর একটু চুপ করে থেকে তিনি বললেন, একটু দ্রুত পা চালাতে হবে, এখনই তো জল আমাদের পিছু ধাওয়া করবে। সুনন্দ অবাক হয়ে বলল, মানে? কোনো উত্তর দিলেন না নীলমাধববাবু। তিনি যেন বাতাসের বেগে উপরে উঠতে লাগলেন। তার পিছন পিছন প্রায় ছুটতে শুরু করলো সুনন্দ। আর তার মনে হতে লাগলো তাদের পিছন পিছন আরও কি একটা যেন উপর দিকে উঠে আসছে। কয়েক মিনিটের মধ্যেই খাদানের মুখটার ঠিক বাইরে বেরিয়ে এলো সুনন্দ। বাইরে তখন শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তারা দুজনেই সঙ্গে সঙ্গে ভিজে গেলেন। বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে নীলমাধববাবুর দিকে তাকিয়ে হাঁপাতে লাগলো সুনন্দ। খনির ভিতর জলের ব্যাপারটা আর কেন ঝড়ের বেগে নীলমাধববাবু উপরে উঠলেন তা ঠিক বোধগম্য হচ্ছিল না সুনন্দর। কয়েক মুহূর্ত সুনন্দর দিকে তাকিয়ে থাকার পর নীলমাধববাবু টর্চ আর তার কাগজটা হাতে দিয়ে বললেন, আপনাকে অনেক কষ্ট দিলাম, কাগজটা কিন্তু দয়া করে পৌঁছে দেবেন, আমি এবার যাই। সুনন্দ অবাক হয়ে বলল, কোথায় যাবেন? নীলমাধববাবু বললেন, এতদিন যাদের সঙ্গে কাটালাম তাদের কাছে। সুনন্দ কিছু বুঝে ওঠার আগেই নীলমাধববাবু ঢুকলেন খাদানের অন্ধকার গহ্বরে। ঠিক সেই সময় কাছেই কোথাও যেন প্রচণ্ড শব্দে বাজ পড়ল। চমকে উঠল সুনন্দ। বিস্ময়ের ঘোর কাটিয়ে সে চিৎকার করে বলল, নীলমাধববাবু শুনুন, এভাবে আপনি কোথায় যাচ্ছেন? তার কথার কোনো উত্তর এলো না। সুনন্দ টর্চটা জ্বালিয়ে আলো ফেলল খাদানের ভিতর। সে দেখতে পেল জল প্রায় খাদানের মুখ পর্যন্ত উঠে এসেছে। মুহূর্তের জন্য একবার যেন নীলমাধববাবুকে দেখতে পেল সুনন্দ, আর তারপরেই তিনি নিমেষে হারিয়ে গেলেন জলপূর্ণ খাদানের ভিতরে। সুনন্দ চিৎকার করে উঠল, নীলমাধববাবু! আর তারপরেই জ্ঞান হারালো সুনন্দ। পরদিন সকালে কলিয়ারির রেস্ট রুমের বিছানায় জ্ঞান ফেরার পর সুনন্দ যখন উঠে বসল, তখন সে দেখতে পেল তার বিছানার সামনে দাঁড়িয়ে আছে
তারই গাড়ির ড্রাইভার ও আরেকজন সাদা জামা প্যান্ট পরা ভদ্রলোক। সেই ভদ্রলোক নিজেকে কলিয়ারির ম্যানেজার বলে পরিচয় দিয়ে বললেন, কি মশাই, আপনি 7 নম্বর খাদানের কাছে চলে গিয়েছিলেন কিভাবে? আপনার ড্রাইভার আর আমি অনেক খোঁজার পর আপনাকে পেলাম। তার কথা শুনে সুনন্দ বলল, আপনি ম্যানেজার? তাহলে নীলমাধববাবু? তার কথা শুনে একটু চুপ করে থাকার পর ভদ্রলোক বললেন, নীলমাধববাবুর সঙ্গে আপনার পরিচয় ছিল বুঝি, কিন্তু তিনি তো আর এখন নেই। নেই মানে? সুনন্দ আবার জিজ্ঞাসা করল। ভদ্রলোক বললেন, ঘটনাটা হয়তো আপনার জানা নেই। মাস 3 আগে গার্ডওয়াল ভেঙে দামোদরের জল এক রাতে ঢুকে পড়ে 7 নম্বর খাদানে। নীলমাধববাবু আর ওই 34 লোক তখন কাজ করছিল। তারা কেউই আর বাইরে আসতে পারেননি। সকলেরই সলিল সমাধি হয়েছে। নীলমাধববাবুর পর আমি ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেছি। এরপর ভদ্রলোক সুনন্দকে বললেন, আপনি এখানে বিশ্রাম করে নিন। আপনার রিপোর্টটা তৈরি আছে, আমি অফিস থেকে সেটা নিয়ে আসছি। বলে ভদ্রলোক ঘর ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে গেলেন। কয়েক মুহূর্ত চুপচাপ বিছানায় বসে থাকার পর সুনন্দ সামনে দাঁড়িয়ে থাকা তার ড্রাইভারকে জিজ্ঞেস করল, মংলু বলে যে লোকটা কাল রাতে ম্যানেজারবাবু গাড়ি থেকে তোমার কাছে নামিয়ে দিয়েছিলেন, সে কোথায় গেল? আপনারা চলে যাওয়ার পর তার দেখা আমি পাইনি, বলল ড্রাইভার। এরপর সে পকেট থেকে একটা কাগজ বের করে সুনন্দর দিকে এগিয়ে দিয়ে বলল, এই কাগজটা নিন, আপনার হাতে ছিল কাগজটা। কাগজটা হাতে নিয়ে সেটা খুলল সুনন্দ। তার মধ্যে লেখা আছে একটা নামের তালিকা। সে তালিকার মধ্যে মংলু বলেও একটা নাম আছে, আর তালিকার নিচে আছে একটা সই, নীলমাধব মজুমদার, ম্যানেজার, ম্যাকেঞ্জি কলিয়ারি। কাগজটা যত্ন করে পকেটে রেখে দিল সুনন্দ। এই কাগজটা তাকে হেড অফিসে জমা দিতে হবে। শেষ হলো আজকের কাহিনী, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প 7 নম্বর খাদান। আশা করছি তোমাদের সকলেরই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, এবং হ্যাঁ, জানাবে কী ধরনের গল্প তোমরা শুনতে চাও। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন।